অরুণী আবার ঘড়ির দিকে তাকালো। রাত 2টা বাজতে চলেছে। রাফাত ক্রমাগত মেসেজ দিয়েই যাচ্ছে। ফোন সাইলেন্ট করা, তাই মেসেজের শব্দ আসছে না, কিন্তু মেসেজগুলো দেখে অরুণীর বুকে ড্রিম ড্রিম শব্দ হচ্ছে। বেচারা কি অনুরোধ, আকুতি, আহাজারি, অথচ অরুণী কিছুই করতে পারছে না। রাফাত অফিস থেকে আসার পর মাত্র 5 মিনিটের জন্য তার সাথে দেখা হয়েছিল, তারপর আর দেখা হয়নি। আজ মনে হচ্ছে অরুণী ঘরে না যাওয়া পর্যন্ত রাফাত ঘুমাবে না। অরুণীর খুব খারাপ লাগছে। রাবেয়া বলেছেন, দেখো বৌমা, এখন মজার সিন হবে। অরুণী হতাশ দৃষ্টিতে টিভির দিকে তাকালো। তার চিৎকার করে বলতে মন চাইলো, আমি টিভি দেখবো না, আমি এখন একটু ঘরে যেতে চাই, আমাকে এই কারাগার থেকে মুক্তি দিয়ে দেন। কিন্তু বলা যাচ্ছে না। সামনের মানুষটি যখন অতিরিক্ত ভালো আচরণ করে, তখন তার পিঠে অতিরিক্ত খারাপ আচরণ করা যায় না। রাবেয়া হঠাৎ করে ইচ্ছে হয়েছে অরুণীকে নিয়ে সিনেমা দেখবেন। রাত 11টা বাজে তিনি সিনেমা ছেড়েছেন। একটা সিনেমা শেষ, এখন আরেকটা চলেছে। প্রথম সিনেমাটায় অরুণী খুব আগ্রহ নিয়ে দেখছিল। শাশুড়ির সাথে বসে সিনেমা দেখা তো মজার ব্যাপার, কিন্তু মজারও একটা সীমা আছে। রাত 12:30টায় যখন তিনি নতুন সিনেমা ছাড়লেন, তখন অরুণীর ইচ্ছে হলো শক্ত কণ্ঠে বলতে, মা, দয়া করে আপনি নিজে ঘুমান আর আমাকে ঘুমাতে দিন। অরুণী শক্ত কণ্ঠে এই কথা বলতে পারেনি, কেবল বলেছে, মা, আমার আর ভালো লাগছে না, আমি প্লিজ ঘুমাতে চাই। রাবে তখন অনুরোধের দৃষ্টিতে বলল, আর মাত্র আধ ঘন্টা মা, একটু সহ্য করো। এই সিনটা না দেখলে মনে হচ্ছে সারা রাত আমার আর ঘুম আসবে না। তুমি চলে গেলে আমার একা দেখতে ইচ্ছে করবে না। প্লিজ একটু আসো অরুণী, আমার লক্ষ্মী মেয়ে। অরুণী তখন মনে মনে বলল, আমি আপনার লক্ষ্মী মেয়ে না, আপনার লক্ষ্মী মেয়ে ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে, আর আপনি আমাকে এখানে বসিয়ে রেখেছেন। ওইদিকে আপনার ছেলে মরে যাচ্ছে। রাবে আধ ঘন্টা বলতে বলতে 1.5 ঘন্টা সময় লাগিয়ে দিয়েছে। অরুণী কোনোভাবেই উঠতে পারছে না। নির্মল সাহেব বিছানার দেওয়ালে হেলান দিয়ে বই একটা মুখের কাছে ধরে আছেন। তিনি কি ঘুমিয়ে গেছেন নাকি জেগে আছেন তাও বোঝা যাচ্ছে না। অরুণী নিজের অবস্থা বোঝানোর জন্য চোখ বন্ধ করে দেওয়ালে মাথা ঠেকিয়ে রাখলো, যাতে রাবেয়া ভাবেন অরুণীর খুব ঘুম পেয়েছে। তখন যদি আল্লাহর ওয়াস্তে টিভিটা বন্ধ করে অরুণীকে যেতে দেন। রাফাত আবার মেসেজ পাঠালো, তোমরা কোন রুমে আছো বলো তো, আমি এক্ষুনি আসছি। অরুণী দ্রুত লিখলো, প্লিজ এসো না, বাবা এখনো জেগে আছে। তুমি কি ওদের সামনে থেকে আমাকে নিয়ে যাবে? পেয়েও যেন তাই করব, আমার আর ভালো লাগছে না অরুণী। রাফাত চূড়ান্ত অধৈর্য হয়ে পড়েছে। অরুণী বিপদগ্রস্ত হয়ে লিখলো, এমন করলে আমার লজ্জা লাগবে। তুমি আমার জন্য এখনো জেগে আছো, ব্যাপারটা কেমন দেখায়? কেমন দেখায় মানে? আমার স্ত্রীর জন্য আমি জেগে থাকবো না, তা কি অন্য ছেলে জেগে থাকবে? আশ্চর্য! উফ, আল্লাহ, রাফাত এমন ঠোঁট কাটার মতো কথা বলছে কেন? অরুণী অস্বস্তি লাগছে খুব। রাফাত নিচে আসতে দেওয়া যাবে না কিছুতেই। অরুণী মেসেজ লিখলো, আমি 5 মিনিটের মধ্যে উপরে আসছি, তাও তুমি নিচে এসো না প্লিজ। ওকে, ঘড়ি ধরে মাত্র 5 মিনিট অপেক্ষা করব, তারপর যদি না আসো তাহলে আমি সত্যি চলে আসবো। অরুণী রাবেয়ার দিকে চেয়ে দ্রুত বলল, মা, আমি বাথরুমে যাচ্ছি। রাবেয়ার টিভির দিকে চেয়ে থেকে বলল, আচ্ছা, তাড়াতাড়ি এসো। অরুণী মনে মনে উত্তর দিল, সরি মা, আপনি সকালের আগে আমার চেহারা আর দেখবেন না। অরুণী রুম থেকে বের হয়ে হাঁপ ছাড়ল। ইস, এই বুদ্ধিটা তার মাথায় আগে আসে নাই কেন? দ্রুত সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো অরুণী, কিন্তু মাঝপথে দেখা হয়ে গেল রাফাতের সঙ্গে। একই সময় রাফাতও নিচে নামছিল। দুজন দুজনকে দেখে হেসে ফেললো, তারপর একসঙ্গে হাত ধরে উপরে উঠে এলো। রাফাত ঘরে ঢুকে দরজা আটকালো। এরপর অরুণীর দিকে ঘুরে কোমরে হাত রেখে প্রশ্ন করলো, সমস্যা কি বলো তো? এত রাত পর্যন্ত কি করছিলে? অরণ্য অপরাধী কণ্ঠে জানায়, সিনেমা দেখছিলাম। তোমার সিনেমা দেখা এত ইম্পর্টেন্ট হয়ে গেছে? আরে আমি তো চলেই আসতে নিয়েছিলাম, কিন্তু মা আমাকে আটকে রেখেছিল। আসতেই দিচ্ছিল না? মা কি তোমাকে দড়ি দিয়ে বেঁধে আটকে রেখেছিল? অরণ্য দুই পাশে মাথা নাড়ল। রাফাত রেগে বলল, তাহলে তুমি কেন আসতে পারবে না? বাবাও জেগেছিলেন, আমি কি বলতাম তাদের? ঘুমের কথা অনেকবার বলছি। মা বললেন এখানে তার সঙ্গে শুয়ে পড়তে, বাবা অন্য রুমে চলে যাবেন। তখন আমি বললাম, থাক, ঘুম আসছে না। তখন মা বললেন, তাহলে আর একটু বসো। আমি তো এখন মুখ ফুটে এটা বলতে পারি না যে তুমি জেগে অপেক্ষা করছো। এইটা বলে নিশ্চয় তোমার দাঁত পড়ে যেত না? অনেক চুপ করে রইল। রাফাত বিছানায় বসে অস্থির করে বলতে লাগলো, আমার এতক্ষণ কি যে ইচ্ছে করছিল তোমাকে বোঝাতে পারবো না। বাড়িতে আমি থাকি মাত্র 12 ঘন্টা, এর মধ্যে মিনিমাম 6 ঘন্টা ঘুমাতে হয়। তুমিও 2 ঘন্টা বিভিন্ন কাজে ব্যস্ত থাকো, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আমার জন্য তোমার সময় মাত্র 4 ঘন্টা। কত কম সময়! আর আজকে তো এক্সটেন্ডেড হয়ে গেল। তুমি 6 ঘন্টা দূরে ঘরের বাইরে, বেশি ইনজাস্টিস
হয়ে গেল না? অরণি রাফাতের পাশে বসতে বসতে বলল, আমি কি করব বলো? ইচ্ছে করে তো কিছু করিনি। কাল থেকে আর হবে না। এখন তুমি শুয়ে পড়ো প্লিজ, না হলে সকালে অফিস যেতে পারবে না। রাফাত ভুরু কুচকে বলল, অফিসে কে যাবে? আমি ঠিক করছি কাল অফিসে যাব না। কেন? সারা রাত না ঘুমিয়ে অফিসে গেলে ঝিমাতে হবে, তার চেয়ে না যাই। তুমি সারা রাত ঘুমাবে না কেন? তোমার কি মনে হচ্ছে তোমাকে পাশে নিয়ে ঘুমানোর জন্য আমি 2টা পর্যন্ত অপেক্ষা করছি? আমি লজ্জা গলায় বলবো, তাই বলে কাল অফিস মিস দিবে? এটা তো ঠিক না। একটা দিন মিস দিলে এমন কোনো ক্ষতি হবে না। আমি তো ওয়েট করছি ভ্যাকেশনটার জন্য। আর মাত্র কয়টা দিন, তারপর আমরা হানিমুনে যাব 2 মাসের জন্য। অর্ণি চোখ বড় করে বলল, 2 মাসের জন্য কেউ হানিমুনে যায়? পাগল! তাহলে কয় মাস? 5 মাস। অর্ণি কপালে হাত দিয়ে বলল, হাই গর্দভ, সর্বোচ্চ 10-12 দিনের জন্য যাওয়া যেতে পারে। রাফা তাচ্ছিল্য করে বলল, ধ্যাত, 10-12 দিন কি হবে? চোখের পলকে কেটে যাবে। এখন তোমার এটা মনে হচ্ছে, কিন্তু দেখবে সময় যাচ্ছেই না, বোর লেগে যাবে। রাফা অরণ্যের দিকে চেয়ে নেশাবিষ্ট কণ্ঠে বলল, তোমার বোর লাগতে পারে, কিন্তু আমার কখনোই লাগবে না। জানো সারাদিন অফিসে আমার কি ইচ্ছে করে? তোমাকে যদি ব্যাগে ভরে আমার সাথে অফিসে নিয়ে যাওয়া যেত। আমার ডেস্কের নিচে বড় একটা ড্রয়ার আছে, সেখানেই তোমাকে লুকিয়ে রাখতাম। কেউ না থাকলে বের করে তোমাকে মন ভরে দেখতাম আর চুমু দিতাম। ইস, সিরিয়াসলি ইদানিং এই ইচ্ছেটা আমার এত বেশি পরিমাণ হচ্ছে। মাঝে মাঝে অফিসের কাজের খুব প্রেশার থাকে, একটু রিল্যাক্স হওয়া যায় না। তাই মনে হয় অন্তত 5 মিনিটের জন্য যদি তুমি আমার অফিসে চলে আসতে, আমাকে জড়িয়ে ধরে তোমার বুকে মাথা রেখে আমার সব ক্লান্তি চলে যেত। অনেক মন খারাপ করে বলল, আহারে, এই তো আমি সামনে আছি, এখন জড়িয়ে ধরলে চলবে? হুম, এখন শুধু জড়িয়ে ধরলে চলবে না, আরও। অনেক সাথে সাথে রাফাতের মুখ চেপে দিল। চুপ! রাফাত ঝট করে মুখ থেকে অরণ্যের হাতটা সরিয়ে বলল, কেন? আমার কথা শুনতে ভালো লাগছে না। কথা শুনতে শুনতে তো অরণ্যের চেহারা লজ্জায় লাল হয়ে গেল। সে মাথা নিচু করে বলল, না, একদম জঘন্য লাগছে। জঘন্য লাগছে শুনতে হবে। মাঝে মাঝে তো ইচ্ছে করে অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে আসি। সারাদিন তোমাকে দেখি তোমার ঠোঁটে গলায় গালে চুমু দিতে থাকি। তারপর অনেক কঠিন গলা বলল, তুমি যদি মুখ বন্ধ না করো তাহলে আমি আবার নিচে চলে যাব, আর ফিরে আসবো না। রাফাত নিচের ঠোঁট কামড়ে হেসে ফেললো। তারপর বলল, বুঝেছি, তুমি চাইছো যেন আমি কথা বন্ধ করে সরাসরি কাজ শুরু করি। অরণ্য 2 হাতে মুখ ঢেকে বলল, সে কি খারাপ! আমি এটা একবারে বলিনি। রাফাত ঘর কাঁপিয়ে হাসতে লাগলো। আজকে সকালটা অরণ্যের মন খারাপ দিয়ে শুরু হলো। গতকাল রাফাত অফিসে যায়নি। প্রায় সারা রাত তাদের ঘরের দরজা বন্ধই ছিল। এখন ঘরবন্দি মানুষও ছিল। আর আজকে রাফাত সকাল সকাল অফিস চলে গেছে। কিন্তু আজও বাড়িতে কোনো মানুষ নেই। কোনো মানুষ নেই বলে ভুল হবে, মানুষ আছে, কিন্তু নিচতলায়। 2 তলা পুরো ফাঁকা। দীপ্তি ভাবে আজ তার বাপের বাড়ির মানুষদের নিয়ে ঘুরতে গেছেন। সে খুব শৌখিন মহিলা। কিছুদিন পর পর বেড়াতে যাওয়ার আয়োজন করা তার নেশা। রুমা, নীলিমা, তাঞ্জু তার সাথে লাইন ধরেছে। আজ দীপ্তি রাবেয়ার সাথে নিয়ে গেছে। উর্মি তো এই সময় স্কুলে থাকে। আর ঋতুর আজকে নিচে কাজ বেশি। সকাল থেকে সে একবারও উপরে আসেনি। কাজ না থাকলেও নিশ্চয় আসতো। অতএব বলা যায় পুরো 2 তলা অরণ্য আজ একাই আছে। সবাই ফিরবে কখন বলা যায় না। এই জন্য ভালো লাগছে না অরণ্যের। মন বিষণ্ণ লাগছে। একবার রাফাতকে ফোন করে কথা বলতে ইচ্ছে করলো, কিন্তু রাফাত ইদানিং এত ফাজিল হয়েছে যে তাকে ফোন দিতে গেলে 10বার ভাবতে হয়। সে ফোন ধরে এমন সব কথা বলতে থাকে যে লজ্জা পেয়ে অরণ্যের ফোন কেটে দিতে হয়। দীপ্তিদের সাথে আজ চাইলে অরণ্যে ঘুরতে যেতে পারত, কিন্তু যায় নাই। রুবায়েতের ভাই, ওই ছেলের মুখোমুখি হতে তার একদম ইচ্ছে করে না। চাহিনি দেখলে মেজাজ খারাপ হয়, মন চায় কষিয়ে থাপ্পড় লাগাতে। অরণ্য রান্নাঘরে এসে চুলো জ্বালালো। কফি খেতে ইচ্ছে করলো। মগ ভর্তি কফি নিয়ে ছাদে বসে থাকবে, না হলে নিচে শিলা চাচি আছেন, তার সঙ্গে কফি খেয়ে গল্প করা যায়। মানুষটা সারাদিন এত কাজ করতে থাকেন যে বসে 2 মিনিট গল্প করার সুযোগ হয় না। অথচ এই বাড়িতে যখন অরণ্য প্রথম এসেছিল, তখন শিলা চাচি তাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে। মানুষটার কাছে অরণ্য কৃতজ্ঞ। তাছাড়া শিলা চাচির ছেলে তাওসিনও আছে, এই বাড়িতে সবচেয়ে নিশ্চুপ সদস্য। তার এখন অ্যাডমিশনের পিরিয়ড চলছে। সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকছে ছেলেটা। অরণ্য তার কাছে কফি নিয়ে যেতে পারে। পেছন থেকে মনে হলো কারো পায়চারি শোনা যাচ্ছে। অরণ্য তৎক্ষণাৎ পেছনে ঘুরল, কিন্তু কাউকে দেখতে পেল না। মুখে থুতু নিল, ভয় লাগছে তার। কফিটা দ্রুত বানাতে হবে। নিচে চলে গেলে আর ভয়টা লাগবে না। 2 তলা এখন পুরোপুরি নিস্তব্ধ। এই জন্য বোধহয় এমন গা ছমছম করছে। অরণ্য ভয় কাটানোর জন্য শব্দ করে গান গাইতে লাগলো। তার গানের কণ্ঠে বেশ সুন্দর। তারে আমি চোখে দেখিনি। রুবায়েত পর্দার আড়াল থেকে অরণ্যকে দেখছে। তার শরীর উত্তেজনায় ঘামছে। মাথার মধ্যে এলোমেলো সব চিন্তা। ভেবেছিল আজ সবার সাথে অরণ্য আসবে।
সেদিন যখন অরণি চায়ের কাপটা রুবাইয়াতের হাতে না দিয়ে দীপ্তির হাতে দিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই অরণিকে ছুঁয়ে দেওয়ার তীব্র আকাঙ্ক্ষাটা ভালোভাবে মাথা চাড়া দিয়ে উঠেছিল, যার ফলস্বরূপ আজ সে এত বড় সাহস করে ফেলেছে। প্রায় ফাঁকা বাড়িতে অরণি একা আছে জেনে ছুটে এসেছে। অরণি গানের কণ্ঠ আর চুলের গন্ধে কেমন কঠিন একটা মোহর জাল সৃষ্টি করেছে। রুবাইয়াত ঈর্ষাগ্রস্তের মতো সেদিকে ঘনিষ্ঠ আছে। সে জানে অরণি এখন তাকে দেখলে রেখে যাবে, চিৎকার করবে কিংবা আরো ভয়ঙ্কর কাজ করবে। তাই রুবাইয়াত স্টোররুমের দরজাটা বন্ধ করে ঢুকেছে। তার মনে হচ্ছে অরণি যদি আজ রেগে তাকে চট দেয় তাও কিছু হবে না, বরং ভালো লাগবে। মনে হবে অরণির হাতের ছোঁয়াতে ফুলের সৌরভ মেশানো আছে। অরণি মনে মনে গান গেয়ে চলছে। রুবাইয়াত সবকিছু স্বপ্নের মতো লাগছিল। আলতো কণ্ঠে রুবাইয়াত ডাকলো, অরণি। অরণি পিছন ঘুরে রুবাইয়াতকে দেখে সহসা চিৎকার দিতে মুখ হাত চেপে ধরলো। তারপর শরীর ধাক্কা খাওয়ার দরজার মতো কাঁপতে লাগলো। রুবাইয়াত হালকা হাসলো। অরণি মনে হলো এত জঘন্য মুখের হাসি সে কোনোদিন দেখেনি। অরণি কাঁপা কাঁপা গলায় আরেকটা চিৎকার দিয়ে বললো, আপনি এখানে কেন এসেছেন? বের হন, আল্লাহ বের হন। রুবাইয়াত নরম গলা বলে, বিশ্বাস করুন আপনাকে আমি ভীষণ পছন্দ করি। আমার এই আবেগ ঠুনকো মনে করবেন না। আপনাকে দেখার প্রথম দিন থেকে আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে। এরপর থেকে যতবার আপনার কথা মনে হয়েছে ততবার আমার জ্বর আসে। এই যে দেখুন এখন জ্বর আসছে, আমার গা কত গরম। অরণি হাতটা খপ করে ধরে নিজের গলায় গালে স্পর্শ করাতে লাগলো রুবাইয়াত। অরণি চোখ বন্ধ করে গদন বিদারি চিৎকার করতে লাগলো। রুবাইয়াত কোনো তোয়াক্কা করছে না, শক্ত করে অরণির কোমর চেপে ধরলো। অরণি সমস্ত শক্তি দিয়ে হারিয়ে ফেলছে। লোকটাকে যে জোরে একটা ধাক্কা মারবে সেটুকু শক্তি নেই। আতঙ্কে বুদ্ধি সব লোপ পায়। অরণির চোখ দুটো খুলে দেখার স্পর্শটাও পাচ্ছে না। তার সাথে একই সর্বনাশ হচ্ছে। প্রচন্ড ঘৃণা লাগছে, শরীর কাটা দিয়ে উঠছে। অরণি কিছু চিন্তা না করে ফুটন্ত গরম কফির কেটলিটা হাতে নিয়ে রুবাইয়াতের মুখে ছুঁড়ে মারলো। প্রথমে ভারী কেটলির আঘাতে রুবাইয়াতের কপাল ফুলে, তারপর গরম কফিতে মুখ ঝলসে গেল। রুবাইয়াত হিংস্র যন্ত্রের মতো আর্তনাদ করে উঠল। অরণি এই অবস্থায় রুবাইয়াতকে ল্যাং মেরে ফেলে দিল। রুবাইয়াত চিৎ হয়ে লুটিয়ে পড়ল মেঝেতে, দুই হাত দিয়ে মুখ ঢেকে যন্ত্রণায় কাতরাচ্ছিল। অরণি আক্রোশে তার গোপন জায়গায় একাধারে লাথি মারল। তারপর ছুটে বেরিয়ে এলো স্টোর রুম থেকে। দরজা খুলতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু অবশেষে খুলতে পেরেছে। এই সমস্ত কাজ সে করেছে এক নিঃশ্বাসে। বাইরে বেরোতে ঋতুকে দেখলো অবনী। ঋতু বড় বড় চোখ করে বলল, ভাবি কি হয়েছে? চিল্লানি শুনলেন তো? ভিতরে কেনা? অরণি জোরে জোরে নিঃশ্বাস ফেললো। কোনো কথা বলল না। ঋতুকে ঠেলে নিয়ে ঘরে ঢুকে দরজা আটকে দিল। তার শুধু ভয় হচ্ছে, ভয়ঙ্কর আতঙ্ক কাজ করছে। এই বুঝি রুবাইয়াত ওখান থেকে উঠে চলে আসলো। গর্জন করতে করতে দরজা ভেঙে ফেললো। অরণি ঘরে কোথায় লুকাবে বুঝতে পারছে না। সে দৌড়ে বাথরুমে চলে গেল। বেসিনের উপর থেকে বডি ওয়াশ নিয়ে শরীর ঘষতে লাগলো। এমনভাবে ঘষছে যেন তার পুরো শরীর নোংরা। নোংরাটা ঘষে মেজে তোলা যাচ্ছে না। ঋতু এত অস্বাভাবিক অবস্থা দেখে ভয়ে স্তব্ধ। একটু পর অরণির কাছে গিয়ে মিনতি করে বলল, ছোট ভাবি আপনি কি হয়েছে? আল্লাহর দোহাই লেগে কোন আপনি কি হয়েছে? অরণি শূন্য দৃষ্টিতে একবার তাকালো ঋতুর দিকে। ঋতুর চোখে পানি। এই দেখে অরণি বাঁধ ভাঙা নদীর মতো কেঁদে উঠল। ঋতুকে জড়িয়ে ধরে তার সে কি কান্না! ঋতু অবাক হয়ে গেল। একটু পর অরণি ঋতুকে ধাক্কা মেরে সরিয়ে শাওয়ার ছেড়ে দিল। সাদা ফেনা মাখায় শরীর ধুয়ে যাচ্ছে। অরণি শাওয়ারের নিচে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। তার ছিপছিপে শরীরটা মৃদু কাঁপছে। হঠাৎ করে অরণি বাথরুমের দরজা বন্ধ করে দিল। ঋতু জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু অরণির সারা শব্দ নেই। কুল কিনারা না দেখে ঋতু অরণির মোবাইল নিয়ে রাফাতকে ফোন দিল। ওই পাশ থেকে ফোন রিসিভ হওয়ার মাত্র রাফাত কথা বলার সুযোগ না দিয়ে এক নিঃশ্বাসে ঋতু বলে গেল, ছোট ভাইয়া আপনি বাড়িতে আসেন জলদি। ছোট ভাবির অবস্থা খুব খারাপ, জলদি আসেন ছোট ভাইয়া। কি হয়েছে অরণি? আমি কইতে পারি না, আপনি আসেন দেখে যান। রাফাত কয়েক মুহূর্তে চুপ থেকে তাড়াহুড়ো করে বলল, আচ্ছা আচ্ছা আমি আসছি। কিন্তু ফোন কেটে দিয়ে আবার বাথরুমে দরজা ধাক্কাতে শুরু করলো। তখন বাইরে থেকে রুবাইয়ের চিৎকার শুনলো। কিন্তু ভয়ে ভয়ে গিয়ে দরজা খুলে দেখলো স্টোররুম থেকে বের হয়ে লিভিং রুমে সবাই বসে আছে। রুবাইয়েত ফ্রিজ থেকে বরফখণ্ড বের করে নিজের মুখ ফন্ডলে ধরে আছে। ঋতু মনে মনে বলল, হারামজাদা, তোর লাইগে ছোট ভাবির এই অবস্থা। তার ইচ্ছে করলো রান্নাঘর থেকে বটি এনে একটা কোপ দিতে, নয়তো গায়ের জ্বালা মিটবে না। ঋতু দৌড়ে রান্নাঘরে যাচ্ছিল। রুবাইয়েত তাকে দেখে বলল, এই মেয়ে শোনো, আমার গায়ে গরম কফি পড়েছে, খুব জ্বালা পোড়া করছে, তোমার কাছে অ্যান্টিসেপ্টিক হবে? ঋতু শান্তা গলায় বলল, জি হইব। তাহলে একটু দ্রুত নিয়ে আসো। ঋতু রান্নাঘরে নিয়ে মশলার পট নিল, এক মুঠো মরিচের গুঁড়া নিয়ে ফিরে এলো। এই যে নেন। রিবাদ কিছু বুঝে ওঠার আগে সারা মুখে মরিচের ডলে দিয়েছে ঋতু। রিবাদ আকস্মাৎ চিৎকারে ভবন কেঁপে উঠল। ঋতু দৌড়ে ঘরে চলে এলো। রুবাদ চোখ খুলে তাকাতে পারছে না, তাকে কেবল দৌড়াতে হচ্ছে।
রাফাত 1 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে এলো। তখন দীপ্তিরা ফিরে এসেছে। পুরো বাড়িতে ঘটনা জানাজানি হয়েছে। রুবাদের চোখে মরিচের গুঁড়ো দেখে দেওয়ার অপরাধে ঋতুকে চর মেরেছে দীপ্তি। ঋতু গালে হাত দিয়ে ফুপিয়ে কাঁদছে। এসব ঘটনা এসে দেখতে পাচ্ছে রেফাত। সে এখনো বুঝতে পারেনি বাড়িতে আসলে হয়েছে কি। এদিকে অরণি এখনো বাথরুমের দরজা খুলে বের হয়নি। লিভিং রুম এই মুহূর্তে বাড়ির সবাই সমাবেত হয়েছে। সকলের চেহারা গম্ভীর। একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে বাড়িতে। রাহাত মাত্র অফিস থেকে ফিরেছে। তার একমাত্র ভাইয়ের মুখ পুড়ে গেছে। তার জন্য বিরাট দুঃসংবাদ। অথচ নিজের বাড়ির সদস্যদের কারো কিছু হলে রাহাত এত মাথা ঘামায় না যতটা বউয়ের বাপের বাড়ির সদস্যের জন্য মাথা ঘামায়। রাবেয়া ব্যাপারটা খেয়াল করেছে। রুবেয়ার চিৎকার থেমে গেছে। দীপ্ত একটা ছোট্ট পাখা দিয়ে ভাইয়ের মুখে অনবরত বাতাস করছে। রুবেতের চেহারা অস্বাভাবিক লাল। দেখলে মনে হবে ভয়ঙ্কর কোনো প্রেতাত্মা। রুবেয়া ঋতুকে আশেপাশে শুচ্ছে। মেয়েটা কাছে পেলে সে নিজেও একটা চর মারত। কত বড় বেয়াদব। ঋতু দীপ্তির চর খেয়ে কাঁদতে কাঁদতে অরণির রুমে ঢুকছে। এখনো সেখানেই বসে আছে। অরণি বাথরুম থেকে বের হয়েছে অনেকক্ষণ পরে। তার সারা শরীর ভেজা। এখনো শুকনো কাপড় তার মাথায় টাওয়াল জড়িয়ে শান্ত মুখে নিষ্প্রাণ পুতুলের মতো বসে আছে। রাফাত তার গা ঘেঁষে বসেছে। অরণির হাত দুটো রাফাতের হাতের মুঠোয়। অরণির থেকে থেকে কেঁপে উঠছে। রাফাতের বুকে মাথা ঠেকালে ভয় একটু কমছে। তারপর আবার সেই জঘন্য স্মৃতি মনে করে লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। ঋতু তাদের থেকে একটু দূরে বসে ফ্যাঁচ করে কাঁদছে। নিজের জন্য না, তার কান্না পাচ্ছে অরণির জন্য। রাফাত এখনো ঘটনা জানে না। অরণি মুখ খুলে নেই, শুধু রাফাতকে অনুরোধ করছে তার পাশে বসে থাকার জন্য। রাফাত তাই বসে আছে। তবে অরণির মুখ থেকে তার কিছু শোনার প্রয়োজন। পুরো কথা সে যেটুকু শুনেছে তাই যথেষ্ট পরিস্থিতি বোঝার জন্য। এই সামান্য ব্যাপার না, বোঝার কিছু নেই। অরণি বিধ্বস্ত অবস্থায় রুবাইয়াতে পরিণতি দেখলে যে কেউ বুদ্ধিমান চট করে বুঝে ফেলবে সব। রাফাত স্থির হয়ে বসে আছে ঠিকই, কিন্তু তার গায়ের শিরা উপশিরে কাঁপছে। ইচ্ছে করছে ছুটে গিয়ে রুবাইয়াতের গলা টিপে ধরতে, একাধারে চোখে মুখে ঘুষি মেরে তার হুঁশ উড়িয়ে দিতে। কিন্তু কিছু করতে পারছে না। বাড়ির গুরুজনেরা রুবাইয়াতকে ঘিরেছে। রাফাত কেন কিছু করতে পারছে না। শিলা কথা বললেন, তুমি সকালে এই বাড়িতে কেন এসেছিলে রুবাইয়াত? তোমার কি কাজ ছিল? দীপ্তি শিলার দিকে এমনভাবে তাকালো যেন শিলা খুব খারাপ কথা বলেছেন। রুবাইয়াত এই বাড়িতে আসা যেন খুব সাধারণ ব্যাপার। এই নিয়ে কেউ প্রশ্ন করতে পারবেন না। রাবেয়া বললেন, আমাদের সাথে গাড়িতে উঠেছিলে না তুমি? তারপরে আবার নেমে গেলে কেন? এখানে আসার জন্য? রুবাইয়াত নত কণ্ঠে বলল, বিশ্বাস করুন আন্টি, আমার কোনো দোষ ছিল না। আপা আমাকে পাঠিয়েছিল। সবার নজর দীপ্তির দিকে। শিলা চাচি অবাক হয়ে বললেন, কি ব্যাপার দীপ্তি? দীপ্তি থতমত খেয়ে বলল, আমার পার্স খুঁজে পাচ্ছিলাম না, ডয়ারে রেখে দিয়েছিলাম, তারপর আর নিতে মনে নেই, সেজন্য রুবাইয়াতকে পাঠিয়েছিলাম এখানে। রাহাত হতাশ হয়ে বলল, তুমি এজন্য রুবাইয়াতকে কেন পাঠাতে গেলে? অন্য কাউকে পাঠাতে পারতে। দীপ্তি উঁচু কণ্ঠে বলল, অন্য কাউকে পাঠাবো কেন? আর তুমি এমনভাবে বলছো যে না আমার ভাই সত্যি দোষী। ও তো বলেছে ও কিছু করেনি। শিলা কঠিন গলায় বলল, আরোহী এখানে একা আছে, এটা জানার পর তুমি তোমার উপযুক্ত ভাইকে এখানে পাঠাবে কেন? অরণি একা কোথায় ছিলেন? আপনারা তো ছিলেন। আর আমাদের মধ্যে ছেলে মানুষ বলতে কেবল রুবাইয়াত ছিল। ভেবেছিলাম এক দৌড়ে যাবে আবার এক দৌড়ে ফিরে আসবে। আমি কি আর জানতাম অরণি এত কাহিনী করবে। শিলা রুক্ষ গলায় বলল, তুমি এমনভাবে কেন বলছো? এটা কি অরণির দোষ? দীপ্তি দায়সারা হেসে জবাব দিল, আমি কিভাবে বুঝবো কার দোষ? আমি তো এখানে উপস্থিত ছিলাম না। ছোট চাচা বললেন, সশরীরে এখানে কেউ উপস্থিত ছিল না মা, কিন্তু কমন সেন্স এখানে সবার মাথার উপর উপস্থিত। বোঝাই যাচ্ছে কি হয়েছিল। দীপ্তি রেগে বলল, আপনারা কি আমার ভাইকে দোষী ইঙ্গিত করতে চাইছেন? আমি অরণির দোষ দিচ্ছি না, কিন্তু রুবাইয়াত আমাকে যা বলেছে তার সারমর্ম হলো সে কফি খেতে চেয়েছিল অরণির কাছে, তারপর কেটলি থেকে কফিটা তার গায়ে পড়ে, এইটুকু ঘটনা। আর বেয়াদবি করেছে ঋতু। সে কেন রুবাইয়াতকে মরিচের গুঁড়ো দিল সেটার বিচার আগে হওয়া উচিত। নির্মল সাহেব বললেন যে প্রকৃত দোষী তার অবশ্যই বিচার হবে, কিন্তু তোমার ভাই ফাঁকা বাড়িতে কেন ঢুকবে? এটা একটা অপরাধ। অরণি একা যেন সে কফি খেতে চেয়েছে, এটা আরো বড় অপরাধ। আর অরণি যদি ভুল করে ওর গায়ে কফি ফেলে দেয় তাহলে ওর মুখ কেন পড়বে? ওরার কথা হাত অথবা পা, কপালে কেন ফাটবে? আর অরণি বা কেন অস্বাভাবিক আচরণ কেন করবে? দীপ্তি নিশ্চুপ। নীলমা রুবাইয়ের দিকে চেয়ে বলল, তুমি যে পাশ নিতে এসেছিলে সেই পাশ কি নিতে পেরেছো? রুবাইয়ের ভদ্র গলায় বলল, জি আঙ্কেল পেরেছি, এই তো পার্স। রুবাইয়ের তার পকেট থেকে পার্স বের করলো। এই পার্স আগের থেকে তার কাছে ছিল। গাড়িতে বসে দীপ্তির ব্যাগ থেকে সে চুরি করেছিল। তারপর দীপ্তির কাছে ভাঙতির টাকা চেয়েছিল। দীপ্তি ভ্যানিটি ব্যাগ খুলে দেখে তার কাছে টাকার ব্যাগ নেই। তখন রুবাইয়াতকে আগ বাড়িয়ে বলে ফেললো, এসেছো মনে হয় বাড়িতে, আমি গিয়ে নিয়ে আসবো। দীপ্তি খুশি হয়ে বললো, যা তাই। তারপর রুবাইয়াত গাড়ি থেকে নেমে যায়। দীপ্তি তখন বুঝতে পারলেও এখন
সব বুঝতে পেরেছে রুবাইয়ের ভীষণ ঘাট তারা, তাকে দিয়ে একটা ছোট্ট কাজ করানো যায় না। সে হঠাৎ আগ বাড়িয়ে কেন দীপ্তির ব্যাগ নিয়ে এত দূর আসতে চাইবে? রুবাইয়াত তাহলে অরণির জন্য এসেছে। এছাড়া ইদানিং অরণিকে নিয়ে রুবাইয়াত একটু বেশি আলোচনা করে, তখনই দীপ্তির ব্যাপারটা বোঝা দরকার ছিল, সে বুঝে নেই। আগে বুঝে ফেললে আজকে আর এই বিপদ হতো না। তবে এখন দীপ্তির প্রধান কাজ ভাইকে যে কোনো মূল্যে রক্ষা করা। যেহেতু রুবাইয়াত তার চাচাতো ভাই, রুবাইয়াত ধরা গেলে শ্বশুরবাড়িতে সেও মুখ দেখাতে পারবে না। এতদিনে কুড়ানো মান সম্মান সব ধোয়া যাবে। ছোট চাচা একটু ভেবেচিন্তে বললেন, আচ্ছা রুবাইয়াত, সত্যি কি কফিটা ভুলবশত পড়ে গিয়েছিল, নাকি অরণি তোমাকে মুখে কেটলি ছুঁড়ে মেরেছিল? এই কথা শুনে চাপা শব্দে হেসে ফেললো উর্মি। আশা সঙ্গে সঙ্গে উর্মিকে চোখ রাগালেন। ছোট চাচা আবার জিজ্ঞাসা করলেন, তোমার কপালে দাগ কেন? রুবাইয়াত অপ্রস্তুত হয়ে বলল, আমার ভুল হয়েছে, আমি ভাবির সাথে একটা মজা করেছি। ভাবি ভুল বুঝে আমার উপর রেগে গেছেন, কিন্তু তাই বলে যে কেটলি ছুঁড়ে মারবেন এটা বুঝিনি। মেজো চাচা ভুরু খুঁজকে বললেন, কি এমন মজা করেছিলেন? নির্মল সাহেব শক্ত চোখ বেয়ে আছেন, ইচ্ছে করছে উঠে গিয়ে ছেলেটার গালে দু চার ঘা এখনই লাগাতে। নির্লজ্জ কথাটা। রুবাইয়াত ইতস্তত করে বললেন, এমনিতেই সাধারণ একটা মজা, ভাবির সাথে মানুষ কতই তো মজা করে। আমি বুঝিনি ভাবি যে এত কনজারভেটিভ মাইন্ডের। জিমা বললেন, রুবাইয়াত ভাই ঠিক বলেছেন, ছোটবাবু সবকিছুতে একটু বাড়াবাড়ি করে। সে শুধু শুধু রুবাইয়াত ভাইকে, তানজিমাকে থামতে হলো। বড় চাচা এমন চোখ পাকিয়েছে যে বাকি কথা বলার সাহস নেই। নির্মল সাহেব ভারী গলায় বললেন, রুবাইয়াত, আমার দৃষ্টিতে তুমি অপরাধ করেছো, সেজন্য তোমার শাস্তি প্রাপ্য। কেন তুমি ছোট বাবুর সাথে মশকরা করবে? এই কেমন দুঃসাহস? দীপ্তি প্রতিবাদী গলা বলল, বাবা আপনি এসব কি বলছেন? রুবাইয়াত মানুষটাই এমন। রুমা, নীলিমা, তানজিমার সাথে তো ও কত মজা করে, ওরা তো কখনো কিছু মনে করে না। অর্নি সবার মতো ফ্রি মাইন্ডেড না, এটা তার প্রবলেম। রুবাইয়াতের কি দোষ? সে তো আর জানতো না অরণির স্বভাব সম্পর্কে। নির্মল বললেন, রুবাইয়াত জানতো না, এটা তার দোষ। সে কেন জানবে না যে মেয়েরা মজা করা বস্তু নয়? রুবাইয়াত, তুমি এখনই কান ধরে উঠবস করো। রুবাইয়াত হকচকে বলল, সরি আঙ্কেল। দীপ্তি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। বাবা আপনি এভাবে অপমান করতে কেন চাইছেন? অরণি রুবাইয়াতকে ভুল বুঝছে, এখানে শুধু ওর দোষ কেন হবে? অরণিরও দোষ। কিন্তু আপনারা বিচার দেখে মনে হচ্ছে আমার ভাই অনেক বড় অপরাধ করে ফেলেছে। নির্মল দীপ্তির কথা অগ্রাহ্য করে বলল, তারপরে অরণির কাছে ক্ষমা চাইবে তুমি? রুবাইয়াত বলল, আমি মানছি আমার ভুল হয়েছে, ভাবির সাথে মজা করাটা আসলে উচিত হয়নি, সেজন্য অবশ্য আমি ক্ষমা চাইব ভাবির কাছে। ভাবি, অরণি ভাবি একটু বাইরে আসুন প্লিজ। এই কথা বলতে বলতে রুবাইয়াত অরণির বেডরুমের সামনে গিয়ে দাঁড়ালো। রুবাইয়াত কণ্ঠ শুনে রাফাত উঠে এসে বাইরে বের হয়ে দরজা বেরিয়ে যাতে ভেতরের দৃশ্য দেখা না যায়। রুবাইয়াত তাও চেষ্টা করছে অরণিকে দেখার জন্য। রাফাত কঠিন মুখে বলল, কি হয়েছে? রুবাইয়াত সরল কণ্ঠে জবাব দিল, আমি ভাবির কাছে ক্ষমা চাইতে এসেছি। কেন? ছোট্ট একটা মজা করেছিলাম, ভাবি হয়তো কষ্ট পেয়েছে অথবা আমাকে ভুল বুঝছেন, তাই আমার মনে হচ্ছে ক্ষমা চাওয়া উচিত। ভাবিকে একটু দেখে দিন। রুবাইয়াতের কণ্ঠ থেকে এমন বিনয় ঝরছে যেন সে ভীষণ নির্দোষ, আর নির্দোষ হয়ে অনুতপ্ত বোধ করছে। রাফাত খুব কষ্টে নিজেকে সংবরণ করে বলল, ক্ষমা চাইতে হবে না, যাও তুমি। না, এটা কিভাবে হয়? আমার নিজের কাছে এত খারাপ লাগছে ভাবি যে এভাবে আমাকে ভুল বুঝবে। আমি ভাবিনি। তার পায়ে ধরে ক্ষমা না চাইলে আমার শান্তি লাগবে না। যতক্ষণ ভাবি আমাকে ক্ষমা না করবে আমি এখান থেকে যাব না। প্লিজ ভাবি বাইরে আসুন। রুবাইয়াত পারলে রাফাতকে অগ্রাহ্য করে ভেতরে ঢুকে যাচ্ছে। এবার রাফাতের ধৈর্যের বাঁধ একদম ভেঙে গেল। বাবা চাচা কাউকে মারল না, হাত মুঠি করে রুবাইয়াতের বাম চোয়ালে ভয়ঙ্কর এক ঘুষি মারল। সবাই অতবাক হয়ে গেল। যারা বসেছিল তারা উঠে দাঁড়িয়ে গেছে। রাহাত কাছে এসে চিৎকার করলো, রাফাত এটা কি করলে? রাফাত পরপর আরো 2টা ঘুষি মারল। রুবাইয়াত মেঝেতে পড়ে গিয়ে উঠে আর্তনাদ করছে। রুমা আর্তনাদ করে উঠলো, ছোট ভাই মেরো না প্লিজ। রাফাত শুনলো না। রুবাইয়াতের কলার টেনে আর একটা দিতে যাচ্ছিল, তখনই দীপ্তি চেঁচিয়ে উঠলো, থামো। আরে এটা কি ধরনের অসভ্যতা আমি শুরু করছো? কেউ ওকে গিয়ে কিছু বলছো না কেন? আমার ভাইটাকে মেরে ফেলবে। বাবা আপনি কি কিছু বলবেন না? কেউ দীপ্তির কথা উত্তর দিচ্ছে না। দীপ্তি হিংস্র চোখে রাফাতের দিকে চেয়ে বলল, আমার ভাইয়ের গায়ে তুমি কোন সাহসে হাত তোলো? তোমার নামে আমি মামলা করবো, গুন্ডা কোথাকার। রাফাত রক্তিম দৃষ্টি পাল্টা প্রশ্ন করলো, আগে বলো তোমার ভাই কোন সাহসে অরণির গায়ে হাত দিয়েছে? দীপ্তি ফোঁসফোঁস করে বলল, কে বলেছে? আমার ভাই কখনো এমন কাজ করবে না। অরণি বললে হলো, আমি রুবাইয়াতকে চিনি না? তোমার বউ মিথ্যে কথা বানিয়ে বলছে। রুবাইয়াত দাঁত খিচখিচ করে বলল, অরণি এখনো আমাকে কিছুই বলেনি, কিন্তু যখন বলবে তখন আমি। দীপ্তি ঝটপট বলল, কিছু বলেনি তাও তুমি ওর গায়ে হাত তুললে, পুরোটা না জেনে। এক্ষুনি ক্ষমা চাইবে তুমি ওর কাছে। রাফাত নির্মল সাহেবের দিকে তাকিয়ে প্রশ্ন করলো,
বাবা তুমি কিছু বলবে না? রিমা সাহেব বললেন, বাড়ির ভিতর ওকে মারাটা উচিত হয়নি। দীপ্তি চোখ বড় করে জানতে চাইলো, তাহলে কি বাইরে নিয়ে গিয়ে মারা উচিত? নির্মল গম্ভীর মুখে জবাব নাড়লেন, মারা তো অবশ্যই উচিত। দীপ্তি কুণ্ঠ কণ্ঠে বলল, না জেনে কারো হাত তোলা ক্রাইম পর্যায়ে পড়ে। তাহলে তুমি ক্রাইম করেছো, পুরো ঘটনা না জেনেই ঋতুকে চড় মেরেছো। পারবে ওর কাছে ক্ষমা চাইতে? রাফাতের কথা শুনে রাহাত বিক্ষিপ্ত মেজাজে ছুটে এলো। কি বললি তুই? আরেকবার বল। আমার বউ ক্ষমা চাইবে কাজের মেয়ের কাছে? তুই তো ভালোই হিপোক্রেটিস। মাকে মাপ চাইতে বলিস বউয়ের কাছে, বড় ভাবিকে মাপ চাইতে বলিস কাজের মেয়ের কাছে। তোর কি দিন দিন বোধশক্তি লোপ পাচ্ছে? রাফাত মাথা নিচু করে কঠিনভাবে বলল, আমার বোধশক্তি ঠিক জায়গায় আছে। ভাবি অন্যায়ভাবে ঋতুর গায়ে হাত তুলছে। ঋতুর জায়গায় নীলিমা হলেও আমি একই রিয়াক্ট করতাম। এই কথা শুনে নীলিমার গায়ে জ্বলে উঠলো। এর মানে কি? ছোট ভাইয়ের ঋতুর সাথে আমাকে তুলনা করছে? অর্থাৎ এই বাড়ির মেয়ে আর কাজের মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই? অথচ ঘরের ভিতর থেকে কথাটা শুনে ঋতুর চোখে আবার পানি চলে এলো। তার চোখের এই অশ্রু কৃতজ্ঞতার। এই বাড়িতে অনেকে আছে তো কতবার বকশিস পেয়েছে সে, কিন্তু সম্মান কারো কাছে পায়নি। আজকে ছোট ভাইয়ের কাছে পাওয়া হলো। রাহাত রাবেয়ার কাছে গিয়ে বলল, মা, তোমাকে আমি আজকে বলে দিচ্ছি, এই বাড়ির ছেলে তোমার বাড়ির মান সম্মান ডুবিয়ে ছাড়বে। ওর কথার ধরন দেখেছো? রীতিমতো দীপ্তি আর রুবাইয়ের জঘন্যভাবে অপমান করছে। সে আমার বউকে এমনভাবে অপমান করে, তার সাথে আমি এক বাড়িতে থাকবো না। এবার তুমি ঠিক করো মা, ও বেরিয়ে যাবে নাকি আমি? আজকে এর একটা ফয়সালা অবশ্যই দরকার। রাবে একবার বড় ছেলের দিকে তাকাচ্ছে আর একবার ছোট ছেলের দিকে। রাহাত হাঁপ ছেড়ে আবার বলল, আরো একটা কথা তোমাকে বলে দিচ্ছি, এই ছেলের সাথে থাকলে তুমি জীবনে আরো অপমানিত হবে। নিজের বউয়ের কাছে তোমাকে মাপ চাওয়াই ছিল, মনে নেই? কয়দিন পর দেখবে তোমাকে দিয়ে ওর বউয়ের পা টেপেছে, তখন কি করবে? রাবে হতভম্ব হয়ে যাচ্ছে। ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের এত ক্ষোভ! মা হয়ে দুই ছেলের এমন বিবাদ, তিনি কার পক্ষ নেবেন? দীপ্তি আর অরণির মধ্যে রাবেয়া কাউকে পছন্দ করেন না। অরণির সাথে তিনি এখন যেটা করেছেন সেটা আলগা আহ্লাদ। দুর্ব্যবহার করে অরণিকে আর জ্বালানো যাচ্ছে না, তাই ভালো ব্যবহার করে জ্বলছেন। কিন্তু রাফাতকে তিনি প্রচন্ড ভালোবাসেন। আজ পর্যন্ত রাফাত তার মনে কষ্ট দেয়নি, কিন্তু রাহাত অনেকবার দিয়েছে। তাই রাবেয়া ভালো মতন বোঝেন কোন ছেলে তার জন্য সঠিক। তিনি রাফাতের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, আমার ছেলে আমার কাছেই থাকবে, তুই বেরিয়ে যা। রাহাত মায়ের উত্তর শুনে হকচকিয়ে গেল। বদ্ধ করে দীপ্তি সশব্দে রুবায়াতের গায়ে চড় মারল। রুবায়াত হকচকে দৃষ্টিতে বলল, আপা তুমিও? দীপ্তির ক্রোধ নালে পড়ছে। রাগে খটমাট করে বলল, এত বড় আস্পর্ধা তোর কিভাবে হলো? একবার আমার মান সম্মানের কথা চিন্তা করলি না? ফাজিল লাফাঙ্গার। রাবায় রুবায়াত কোনো উত্তর দিল না। তীক্ষ্ণ দৃষ্টি নিচের দিকে তাকিয়েছে। দেখলে মনে হয় সে ড্রাগস নিয়ে নেশা টালমাটাল। এই জগতের কোনো ধ্যান ধারণা তার মধ্যে নেই। দীপ্তি ক্রমাগত পায়চারি করতে লাগলো। লিভিং রুমে এখনো পারিবারিক তর্ক বিতর্ক শুরু হয়েছে। এই সুযোগে দীপ্তি রুবায়াতকে নিয়ে নিজের বেডরুমে চলে এসেছে। এখানে থাকলে আরো মার খেত সে। দীপ্তি নিজেকে পাগল পাগল লাগছে। আগে যেখানে দেবর ননদরা মুখে হাসি ছাড়া দীপ্তির সঙ্গে কথা বলতো না, তারাই আজ কেমন বক্র দৃষ্টিতে তাকাচ্ছিল। রাফাত তো রীতিমতো দীপ্তিকে সবার সামনে বিনা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দিয়ে এসেছে। কার সামনে মাথা তুলে না তাকানোর উপায়টুকু নেই। এই বাড়িতে আর থাকা সম্ভব না তার পক্ষে। সবার অসম্মানের ব্যক্তি হয়ে দীপ্তি এখানে থাকতে চায় না। দীপ্তি চেঁচিয়ে বলো, তোর জন্য রুবায়াত, তোর অসভ্যতামির জন্য আজকে আমার এই শোচনীয় অবস্থা। সবার মাথা হেড করে দিলি তুই। তোর কোনোদিন ভালো হবে না দেখিস। দীপ্তি কাঁদতে লাগলে হাউমাউ করে। আপার কান্না দেখে রুবায়াতের মধ্যে কোনো হেলদোল দেখা যাচ্ছে না। সে নিজস্ব ঘরে আটকে থেকে বলল, আপা, আমি অরণিকে বিয়ে করতে চাই। কথা শুনে দীপ্তির চোখ স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠল। কাছে এসে রুবায়াতকে এক হাতায় আরো দুইটা চট দিয়ে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে, টোটালি ইনসেন্স তুই। তোর ট্রিটমেন্ট দরকার। আল্লাহ এ কেমন বিপদে ফেললে তুমি। তোর মতো কুলাঙ্গার ভাই আর কারো না হোক। রাহাত ঘরে ঢুকে বলল, অনেক কষ্ট করে মাকে ম্যানেজ করছি, নাহলে আজকে আমাদের বাড়ি থেকে বের হয়ে যেতে হতো। দীপ্তি বিস্ফোরিত গলা বলল, তোমার কিভাবে মনে হলো যে এত কিছুর পরে আমি এই বাড়িতে থাকবো? রাফাত আমাকে কি অপমানটা না করলো সকলের সামনে। সে যদি এসে আমার পায়ে ধরে পড়ে থাকে, তাও আমি এ বাড়িতে থাকবো না। রাফাত জীবনে তোমার পায়ে ধরবে না, সেই আশা করে লাভ নেই। কিন্তু এখানে না থাকলে তো সমস্যা হয়ে যাবে। আমি বাড়ির সাথে অনেক দূরত্ব অনেক বেড়ে গেছে। তাহলে তুমি থাকো তোমার বাড়ি নিয়ে, আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি তোমাদের সবার সাথে এখানে অবহেলার পাত্র হয়ে থাকতে পারবো না। আমার এখনই দম বন্ধ লাগছে। আমার এতদিনের সব মান সম্মান ধুলোয় মিশে গেল। রাহাত আর চোখে রুবায়াতের দিকে চেয়ে বিড়বিড় করে বলল, এমন ভাই যার থাকে তার মান সম্মান ধুলায় মিশবে না তো কি?
দীপ্তি রুবাইয়াতের কাছে গিয়ে রোষপূর্ণ কণ্ঠে বলল, বের হ তুই এখান থেকে, আমার চোখের সামনে আর কোনোদিনও আসবে না। রুবাইয়াত নমনীয় গলায় বলল, আপা অরণি। চুপ, একদম চুপ, আরেকবার অরণির নাম উচ্চারণ করলে আমি তোকে গলা টিপে মারবো। বিকট শব্দ হলো। হুট করে দীপ্তির শোবার ঘরে ঢুকে পড়েছে রাফাত। রুবাইয়াতকে দেখে মেজাজটা আরো সপ্তম আসমানে উঠে গেল। দাঁতে দাঁত পিষে বলল, এই স্কাউন্ডাল এখনো যায়নি কেন? রাফাত দু হাতে রাফাতকে আটকানোর চেষ্টা হলো, কিন্তু সম্ভব হলো না। রাফাত সর্বস্ব হিংস্রতা দিয়ে ঝাঁপিয়ে পড়লো রুবাইয়াতের উপর। তার পরনে ডেনিম জ্যাকেট প্রায় টেনে টুনে ছিঁড়ে ফেললো। ধাক্কা মারতে মারতে বলল, বের হ, আমার বাড়ির সীমানায় যেন তোকে আর না দেখে। দীপ্তি কাঁদতে কাঁদতে বললো, রাফাত প্লিজ, ও এমনিই চলে যাবে, তোমার ঘাট ধাক্কা দিয়ে বের করার কোনো প্রয়োজন নেই। রাফাত তীক্ষ্ণ দৃষ্টি দীপ্তির দিকে তাকালো। দীপ্তি তখনই মাথা নিচু করে ফেলে। মাথা নিচু করা ছাড়া আজ আর অন্য কোনো উপায় নেই। আজ তার মাথা নিচু করার দিন। কেউ যদি অরণ্যের কাছে আসে, আমি তার মাথা ফাটিয়ে দেব। তানজিমা আর নীলিমা ভয়ে দৌড়ে পালালো। সন্ধ্যায় তারা গিয়েছিল অরণ্যের সাথে সকালের দুর্ঘটনার ব্যাপারে কথা বলতে, কিন্তু রাফাত কাউকে অরণ্যের কাছে ঘেঁষতে দেয়নি। শিলা চাচিকে পর্যন্ত তাড়িয়ে দিছে। এখানে তানজিমা নীলিমা তো কোন ছাড়। এই মাত্র মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি শুনে তারা দৌড়ে চলে নিচে চলে গেল। নিচতলায় একটা গেস্ট রুমের মতো আছে, সেখানে বুকশেড দিয়ে ভর্তি। তাহসিন বসে বসে বই পড়ছে, এখনো সেই বই পড়ছে। তানজিমা আর নীলিমার উপস্থিতি লক্ষ্য করে একবার মাথা তুলে তাকালো, তারপর আবার বইয়ে মনোযোগ দিল। চশমার চোখে ছেলে তাহসিন খুব কিউট। তাকে বাড়ির সবাই ডাকে গুড বয়, কারণ পড়াশোনা ছাড়া অন্য কোনো কাজ তাকে করতে দেখা যায় না। ছেলেটা কোনো দুষ্টুমিতে থাকে না, তবে মাঝে মাঝে বুদ্ধিমানের মতো বুদ্ধি করে দুই একটা কথা বলে। তার সেই কথাগুলো খুব কাজে লাগে। তানজিমা আর নীলিমা তাহসিনের সামনে বসে ফিসফিসিয়ে আলাপ করছিল। তাদের আলোচ্য বিষয় অরণি। অরণির অবস্থা খুব খারাপ, সারাদিন একবারও ঘর থেকে বেরোয়নি। আর ওই দুর্ঘটনার পর পুরো 40 মিনিট লাগিয়েছে গোসল করছে। খুব অদ্ভুত, তাই না? তানজিমার কথার উত্তরে নীলিমা বলল, অদ্ভুত তো বটে, কিন্তু ছোটবাবু ভাবির সূচিবায়ু রোগ আছে, তাই মনে হয় গোসল করছিল। তানজিমা মাথা নেড়ে বলল, আমার মনে হয় যথেষ্ট খারাপ কিছু হয়েছে, নাহলে অরণি এতক্ষণ লাগিয়ে গোসল করবে কেন? ওই সময় কারো গোসল করার মতো অবস্থা থাকে? নীলিমা একটু ভেবে বলল, ধুর, কিভাবে যে আসল ঘটনা জানবো? ছোট ভাই তো ভাবির কাছে যেতে কাউকে অ্যালাউ করছে না। আচ্ছা, ছোট ভাই এমন করছে কেন? তাহসিনের থেকে উত্তর হলো, এই সময় ছোট ভাবি খুব মানসিক ফ্রাস্ট্রেশনে ভুগছে। সবাই মিলে যদি তাকে এই ব্যাপারে একাধারে প্রশ্ন করে, তাহলে সে আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। ঘটনা বলতে তার আরো বেশি সময় লাগবে। তার মানসিক অবস্থা এখন খুবই খারাপ। শারীরিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু মেন্টালি অনেক বেশি ড্যামেজ। এই ব্যাপারটা আমরা কেউ বুঝতে চাইছি না, কিন্তু ছোট ভাইয়া খুব ভালো মতো বুঝতে পারছেন। আফটার অল, দে আর সেমলেস। বেসিক্যালি ছোট ভাবির মেন্টাল হেলথের কথা শুনে ছোট ভাইয়া তাকে সবার থেকে আলাদা রাখছে। এই সময় একটা মেয়ের জন্য মেন্টাল সাপোর্টের খুব দরকার। তাহসিন বইয়ের দিকে তাকিয়ে কথাগুলো বলছে, মনে হলো যেন বই পড়ছে। নীলি আর তাঞ্জু কিছুক্ষণ নিষ্পলক চেয়ে রইল। একটু পর তাঞ্জু বলল, ঘোড়ার আন্ডা, এত ঢং নিয়ে কে বসে আছে? বউয়ের চিন্তায় ছোট ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, তাই সে এমন করছে। তাঞ্জুর কথা শেষ করে হাসতে লাগলো। নীলি বলল, আচ্ছা তাহসিন, তুই সবসময় এমন জ্ঞানীদের মতো কথা বলিস কেন? উর্মি এসে উত্তর দিল, সে সারাক্ষণ বই পড়ে তো, তাই জ্ঞানীদের মতো কথা বলবে। খুব, এটা স্বাভাবিক। তোমাদের মতো কূটনীতিরা তো আর জ্ঞানীদের মতো কথা বলবে না, তাই। তাঞ্জু চোখ পাকিয়ে বলল, কে কূটনীতি? উর্মি নির্বিকার গলা বলল, তুমি, রুমাপু, নীলিপু। তোমাদের কূটনীতি সর্দার হলো রুমাপু। ও বাই দ্য ওয়ে, আজ তোমাদের সর্দারনি কোথায়? নীলিমা আক্ষেপ করে বলল, সে রুবায়েত ভাইয়ের শোকে কাতর হয়ে ঘরে দরজা বন্ধ করে কাঁদছে। কেন? রুবায়েত ভাইয়ের সাথে তার বিয়ের কথা চলছিল না? এখন এই ঘটনার পর বিয়েটা আর কি হবে? উর্মি হাসতে হাসতে বলে, বুঝলাম, এখন কি আর তার বিয়ে করার স্বাদ মেটেনি? নীলিমা খিলখিলিয়ে হেসে উঠল, না, এখনো মেটেনি। ওকে দীপ্তি ভাবির কাছে পাঠিয়ে দেওয়া উচিত। দুজনে একসাথে গলা জড়িয়ে ধরে কাঁদুক। ঠিক বলছিস, আজ তোদের দুজনেরই কাঁদার দিন। একজনের ভাই, অন্যজনের হবু বর কখন এই বাড়িতে ঢুকতে পারবে না। তানজিমা তীক্ষ্ণ গলা বলল, তোদের কি মনে হয় সত্যি আর কখনো রুবায়েত ভাই এই বাড়িতে আসবে না? অবশ্যই আসবে। রুমা কালকে ফোন করে কেঁদে কেটে ওকে নিয়ে আসবে, দেখবি। উর্মি সুর টেনে বলল, অত সহজ না। ও আরেকবার এই বাড়িতে ঢুকলে ছোট ভাই ওর ঠ্যাং ভেঙে দিবে বলেছে আমাকে। তানজু সুযোগ সন্ধানীর মতো বলল, আর যখন ছোট ভাইয়া অফিসে চলে যাবে তখন? নীলি কিছু একটা ভেবে বলল, একটা আইডিয়া পেয়েছি। কাল যখন ছোট ভাইয়া অফিসে চলে যাবে তখন আমরা ছোট ভাবির ঘরে উর্মিকে পাঠাবো। তানজু বলল, ভালো বলেছিস,
এটা করা যেতে পারে। উর্মি ভুরু কোচকে জিজ্ঞাসা করলো, আমাকে কেন? ভাই মি? তানজু মাথা দুলিয়ে বলল, আরে তোর সাথে ছোট ভাবির ভালো সম্পর্ক, তুই সব ডিটেলসে জেনে আসবি। রুবেল ভাই তার সাথে কি কি করেছে, কেন করেছে এসব। উর্মি ভুরু কুচকে বলল, ছি, তোমরা এসব জানার জন্য বসে আছো? এই জন্য ছোট ভাইয়া তোমাদের ঘরে ঢুকতে দেয়নি? একেবারে ঠিক হয়েছে। তানজু আর নীলি রাগে চোখাচোখি করলো। তানজু বলল, তোকে মনে হয় খুব ঢুকতে দিয়েছে। আমাকে দেয়নি অবশ্য, কিন্তু তোমাদের মতো ধমক দেয়নি। আমাকে সুন্দর করে বুঝিয়ে বললো। তানজু সরু চোখকে জিজ্ঞাসা করলো, কি বুঝিয়ে বলেছে? ছোট ভাইয়া বলেছে এখন তো ছোট ভাবির মন ভালো নেই, একটা খারাপ ব্যাপার ঘটে গেছে, বাড়ির সবার মধ্যে কথাটা জানাজানি হয়েছে, তাই সে সবার সামনে আসতে লজ্জা পাচ্ছে, কথা বলতেও তার অস্বস্তি লাগছে। আস্তে আস্তে যখন সে সহজ হয়ে উঠবে, তখন নিজেই আমাকে ডেকে দেখা করিয়ে দিবে ছোট ভাবির সাথে, এভাবেই বলেছে ভাইয়া। নীলি বলল, তাহলে তো তার শুনে কথাগুলো ঠিক। উর্মি মাথা নেড়ে বলল, একদম। অরণি সারাদিন ধরে কিছু খায়নি, পুতুলের মতো থম মেরে বসে থেকেছে। রাফাত এইমাত্র জোর করে ভাত খাইয়ে দিল, তাও অর্ধেক খাওয়ার পর অরণি বলল খাবে না। রাফাত খাবার রেখে দিল, অরণিকে শুয়ে পড়ার জন্য বিছানা করে দিল। অরণি রাফাতের হাত ধরে আছে। রাফাত কিছুক্ষণ মায়ের দৃষ্টিতে চেয়ে থেকে বলল, চুমু দে। অরণি মাথা নেড়ে অনুমতি দিল। রাফাত অরণির দুই গালে সময় নিয়ে দুটো আদুরে চুমু দিল। তারপর তাকাতে দেখলো অরণির চোখে পানি। রাফাত গলা জড়িয়ে তোর শব্দ করে কেঁদেই ফেললো অরণি। রাফাত তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, থাক, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়েছে, যে মনে করে একটা দুঃস্বপ্ন দেখেছে। দরজায় কেউ কড়া নাড়ল। রাফাত গলা উঁচিয়ে বলল, কে? ঋতুর কণ্ঠ শোনা গেল। ছোট ভাইয়া, আমি। রাফাত অরণির দিকে চেয়ে বললো, ঋতু এসেছে, দরজা কি খুলবো? অরণি মাথা নেড়ে বোঝালো, হ্যাঁ। রাফাত গিয়ে দরজা খুললো। ঋতু একবার অরণির দিকে তাকিয়ে বলল, আজকে ছোট ভাবির সাথে আমি থাকি? রাফাত অরণির দিকে চাইলো। অরণি মাথা হেলিয়ে রাজি হয়ে বলল। রাফাত ঋতুর কাঁধে হাত রেখে বলল, ঠিক আছে, তোরা দুজনে তাহলে এখানে থাক, আমি ড্রয়িং রুমে শুয়ে পড়ছি। ঋতু এসে বলল আইসা। তার পাশে অরণির কাছে বিছানায় গিয়ে বসলো। অরণি কেবলমাত্র ঋতুর সাথে স্বাচ্ছন্দ্য কথা বলতে পারছে। এবারে অন্যরা সামনে যেতেও চাইছে না। মনে হচ্ছে ব্যাপারটা নিয়ে অনেক বিষণ্ণতায় ভুগছে হবে এই মেয়েটা। রাফাত এসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো। কি থেকে কি হয়ে যাচ্ছে, নিজের বাড়িতেও সে অরণিকে নিরাপত্তা দিতে পারলো না। কত বড় বিপদ ঘটে গেল। কাল থেকে তো অফিস যেতেই ভয় লাগবে। রাবেয়া দোতলায় এসে দেখলো রাফাত সোফায় শুয়ে আছে। রাবেয়া কাছে এসে বলল, কিরে তুই এখানে? বৌমা কি ঘরে একা? রাফাত উঠে বসতে বসতে বলে, একা না, ঋতু আছে ওর সাথে। তুমি কিছু বলবে মা? হ্যাঁ, আমি এসেছিলাম একটু বৌমার সাথে কথা বলতে। অরণি এখন কারোর সাথে কথা বলতে পারবে না কেন? কথা না বলার মতো কি হয়েছে? এইখানে তো তার দোষ নেই, তাহলে কথা বলবে না কেন? ব্যাপারটা দোষের না, তুমি বুঝবে না। কেন এসেছে আমাকে বলো। তোকে কি সব কথা বলা যায় নাকি? এসব মেয়েলি ব্যাপার। কি এমন মেয়েলি ব্যাপার যা ছেলে হয়ে আমি বুঝবো না? বুঝবি কিন্তু। বলে ফেলে তোমা, রুবায়াতের সাথে তুই আজকে যা করলি সেটা কি ঠিক হলো? মেরেছিস, আবার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিস। এত অপমান না করলেও চলতে। তুমি কি এটা বলার জন্য এসেছো? না, আরো কথা আছে। এই ছেলের সাথে রুমার বিয়ে ঠিক করেছিলাম। রাফাত বিস্মিত হয়ে বলল, হোয়াট? রুমার বিয়ে, তাও ওই স্কাউন্ডারের সাথে? পাত্র হিসেবে রুবায়েত ভালোই ছিল, বাড়ি আছে, গাড়ি আছে, ভালো ফ্যামিলি, দেখতে সুন্দর। আবার দীপ্তির কাজিন, ভেবেছিলাম সব দিক দিয়ে ভালোই হবে। কিন্তু জানতো ছেলের চরিত্র যে এতই খারাপ। আমি এই ব্যাপারে অরণের সাথে একটু কথা বলতাম। এই ব্যাপারে অরণের সাথে আবার কি কথা? রাবেয়া ইতি উতি করে বলল, আচ্ছা, এমনও তো হতে পারে রুবায়েত আসলেই মজা করছিল। ভাবি হিসেবে মজা করতেই পারে। অনেক ভুলভাল ভেবে এত কিছু করে ফেলেছে। ছেলেটা মনে হয় কোনো দোষ নেই, অকারণে বেচারা মায়ের খেলো। কিন্তু একবারও স্বীকার করেনি। চোর কি জীবনে স্বীকার করেছে যে সে চুরি করেছে? আর তুমি অরণির অবস্থা দেখতে পাচ্ছ না মা? মেয়েটার মধ্যে ভয়ঙ্কর পরিবর্তন এসে গেছে। আজকে সারাদিনেও একবার হাসেনি, কথা বলছে না ঠিক মতো, একটু পর পর কাঁদছে। সামান্য ঘটনা হলে কি এমন হতো? রাবেয়ার চোখ বড় বড় হলো। বলিস কি? না জানি কত বড় সর্বনাশ হয়ে গেছে। এটা তো এইবারই মান সম্মানের প্রশ্ন। আমার এক্ষুনি অরণির সাথে কথা বলতে হবে। অসম্ভব, তুমি অরণির সাথে এই বিষয় নিয়ে একটাও কথা বলবে না। কেন বলবো না? পরিষ্কার করে জানতে হবে কি হয়েছিল। এটা পরিষ্কার করে জানার মতো বিষয় না। জানার থেকে বেশি ইম্পর্টেন্ট অরণি ভুলে থাকা আর ভালো থাকা। যা হওয়ার তা তো হয়ে গেছে, এটা আর বললেও ফিরে আসবে না। কিন্তু বারবার এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুললে অরণি আরো হতাশাগ্রস্ত হবে। সে তো এই খারাপ স্মৃতিটা এমনিতেই ভুলতে পারছে না। তার উপর তোমরা এভাবে উঠে পড়ে লাগলে তো সে কিছুতেই ভুলতে পারে না। এরপর যদি উল্টোপাল্টা কিছু করে ফেলে মেয়েটা, আমি ওকে নিয়ে যতটা ভয়ে আছি সেটা তোমাকে বলে বোঝানো সম্ভব না। প্লিজ মা, অরণিকে একটু স্পেস দাও।
একটু নিজের মতো থাকতে দাও, প্রশ্ন করার জন্য অনেক সময় পাওয়া যাবে, কিন্তু অনেক কিছু একটা হয়ে গেলে সেটা আর ঠিক করা যাবে না। রাবেয়া কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, আমি আর আসবো না, ওকে কোনো প্রশ্ন করবো না, হয়েছে। রাবেয়া এই কথা বলে চলে গেলেন। কিন্তু রাফাত নিশ্চিত হতে পারল না। সে জানে কাল সে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আবার সবাই হামলে পড়বে অরণ্যের উপর, তাকে হাজারটা প্রশ্ন করে মাথা খারাপ করে ফেলবে। রাফাত এভাবে কতক্ষণ সবাইকে দিয়ে পাহারা দিয়ে আটকে রাখতে পারবে কে জানে। দীপ্তি সারা রাত ভালো ঘুম হয়নি, সকালে ঘুম ভেঙে গেছে। ঘরের বাইরে বেরোতে লজ্জা লাগছে। এখানে কিছুক্ষণ আগে নিচে গিয়েছিল, তখন আড়াল থেকে শুনেছে ডাইনিং রুমে নরদরা কিভাবে ব্রেকফাস্টে বসে তাকে নিয়ে হাসি মশকরা করছিল। তানজিনা বলেছে দীপ্তি নাকি প্রতিদিন সকাল সকাল উঠে বাপের বাড়ি মেহমানদের জন্য নাস্তা বানাতো, কিন্তু আজ সে রুম থেকে বের হচ্ছে না। তখন নীলিমা হাসতে হাসতে বলেছে আর কখনো দীপ্তি পরিবারের মানুষ এ বাড়িতে ঢোকার সাহস পাবে না, সেজন্য নাকি দীপ্তি দরজা আটকে শোক পালন করছে। এসব শুনে দীপ্তি আর ওদের সামনে যায়নি, নীরবে নিজের রুমে ফিরে এসেছে। ইস, কি অপমান! নিজের চেয়ে বয়সে ছোট মেয়েগুলোর থেকে এমন অপমান সহ্য করা যায় না। দীপ্তির মন চাইছে লুকিয়ে থাকতে। সে কত চেষ্টা করেছিল রুবের দোষটা ধামাচাপা দেওয়ার জন্য, কিন্তু লাভ হলো না। রুবের বদ্ধ উন্মাদ হয়ে গেছিল, বাড়ির সবার সামনে এমনভাবে কথা বলতেছে যে কারো আর বুঝতে বাকি নেই। গতকাল তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে এমনিতেই বোঝা যাচ্ছিল যে সে কত জঘন্য অপরাধী। দীপ্তির আর কি করার, মান সম্মান সব গেছে, এই বাড়িতে থাকার কোনো মানে হয় না। আজ রাহাত বাড়ি ফিরে সে বড়সড় একটা ঝগড়া রাখবে। রাহাতও চালাকি করে আজ দ্রুত অফিসে চলে গেছে। দীপ্তির ফোন ধরছে না। দীপ্তি রাহাতের কাছেও খুব ছোট হয়ে গেল। তানজিমা নীলিমার হাত ধরে হাঁটছে। তাদের গন্তব্য উর্মির ঘর। ছোট ভাই এতক্ষণে অফিসে চলে যাওয়ার কথা। উর্মি ছোট ভাবের ঘরে পাঠাতেই হবে। আগে তানজু, নীলি আর রুমা তিনজনে সবসময় একসাথে থাকতো। রুবায়তের ওই ঘটনার পর থেকে রুমার মন খারাপ প্রচন্ড। সে এখনো দীপ্তির মতো দরজা আটকে ঘরে বসে আছে। বেচারি এবারও বিয়েটা ভেঙে গেল। মেয়েটার বিয়ের ভাগ্য এতটা খারাপ, যার সাথে বিয়ে ঠেকে তার কোনো না কোনো সমস্যা হয়। উর্মিদের ঘরের কাছাকাছি এসে পা থমকে গেল দুজনের। উর্মির বাবা মা মানে ছোট চাচা আর চাচির মধ্যে ঝামেলা লেগেছে। তারা অপরের সাথে তর্কে ব্যস্ত। তাদের এই তর্কাতর্কির মূল বিষয় গতকালের ঘটনা। ছোট চাচা বলেছেন, তোমার সমস্যা কি? আশা জবাব দিলেন, আমার সমস্যা তোমাকে নিয়ে। আগ বাড়িয়ে রুবায়েতকে অপমান করতে গেলে কেন? বাড়ির সবাই তো ছিল সেখানে, তোমার কথা বলার কি প্রয়োজন ছিল? কথা বলছি তো, এখন কি হয়েছে? জাত চলে গেছে? এত বড় একটা ঘটনা ঘটে গেল বাড়ির বউয়ের সাথে, আর আমি প্রতিবাদ করবো না? তোমার প্রতিবাদের জন্যই তো আমার সাথে দীপ্তির সম্পর্ক নষ্ট হবে এখন। আর বাড়ির বউ কাকে বলছো? অরণ্যের মধ্যে কি এমন বাড়ির বউয়ের কোনো বৈশিষ্ট্য আছে? না কোনো কাজ করে, না বাড়ির বউয়ের মতো চলাফেরা করে। তাকে তো দেখলেই মনে হয় এই বাড়ির মেয়ে বুঝি। সে সারাক্ষণ পটের সেজে দোতলায় বসে থাকবে, চোখে কাজল, মুখে স্নো মেখে সাজগোজ করবে, আর মাথা ভরা এক গাদা চুল ছেড়ে রেখে নায়িকাদের মতো হাঁটবে। রুবায়েত, আর কি দোষ? যে কোনো ছেলে এমন অবস্থা দেখলে পাগল হবে। জীবনে কখনো মাথায় কাপড় দিতে দেখেছো ওকে? যা হয়েছে সব ওর দোষে। এভাবে চলাফেরা করলেই তো এমনই হবে। স্ত্রীর কথা শুনে ছোট চাচার মেজাজ গরম হয়ে গেল। কি আবল তাবল বলছো? মাথা ঠিক আছে? তুমি বলতে চাইছো এই দুর্ঘটনার জন্য অরণি দায়ী? রুবায়েতের কোনো দোষ নেই? অবশ্যই তাই। ওই মেয়ে তো রূপ দেখিয়ে রুবায়েতের মতো সভ্য ছেলেটার মাথাটা খেয়েছে। রুবায়েত সভ্য ছেলে? ছোট চাচা বিষম খেলো। রুবায়েত সভ্য হলে অসভ্য জিনিসটা কি? আশা এক নাগারে বলে গেল, কত সুন্দর করে আমাকে ছোট চাচি বলে ডাকতো। দীপ্তি বলেছিল রুমার সাথে এই ছেলের বিয়ে হলে সে নাকি চাচি শাশুড়িদের ডায়মন্ড নেকলেস উপহার দিত। আহারে, কি সুন্দর চিন্তা! ছোট চাচা এতক্ষণে বুঝতে পারলো ডায়মন্ড নেকলেসের জন্য আফসোসে মরে যাচ্ছে উর্মির মা। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চিন্তা করো না, আমি তোমাকে ডায়মন্ডের নেকলেস কিনে দেবো। তা এসব বলা বন্ধ করো। শুনতে বিশ্রী লাগছে যে আমার স্ত্রী হয়ে তুমি একটা বদমাইশের পক্ষ নিয়ে কথা বলছো। আশা ধমক দিয়ে বললেন, খবরদার মিথ্যে স্বপ্ন দেখাবে না। ডায়মন্ড নেকলেস যেই দাম, তোমার 3 মাসের বেতন একত্রে করলে উঠবে না। ইস, বিয়েটা যে কেন ভাঙলো! রাফা তো যথেষ্ট বাড়াবাড়ি করেছে। ছেলেটার গায়ে হাত তোলার কি প্রয়োজন ছিল? বাড়িতে এত মানুষ, তাও রাফাতকে কেউ কিছু বললো না কেন? ছোট চাচা হেসে বললেন, ঠিকই তো আছে, ওর মেজাজ খারাপ হওয়া স্বাভাবিক। দুর্ঘটনা ঘটেছে ওর বউয়ের সাথে। যদি তোমার সাথে এই দুর্ঘটনা ঘটো তাহলে আমি ওকে ছেড়ে দিতাম? আশা এই কথা অপ্রস্তুত হয়ে মুখে হাত চেপে ধরল। কি অসম্ভব কথা! রুবায়েত তিনি নিজের ছেলের মতো দেখেন, আর রুবায়েত কিনা তার সাথে ছিছি। তোমার আক্কেল জ্ঞান কোনোদিনও হবে না? কি বলতে কি বলবে আমার সাথে? এসব কেন হবে? আমি কি অরণ্যের মতো চুল ছেড়ে চোখে কাজল লাগিয়ে ঘুরি নাকি? ছোট চাচা টিপ্পিনি মেরে বলল, একবার চেষ্টা করে দেখো, তোমাকে অরণ্যের চেয়েও সুন্দর লাগবে।
তখন আর রুমার বিয়ের জন্য অপেক্ষা করতে হবে না, এমনি মানুষ ডায়মন্ডের নেকলেস নিয়ে হাজির হবে। নাউজিবিল্লাহ। তানজি আর নীলি এসব কথা শুনে চাপা শব্দে হাসছিল। হঠাৎ উর্মি বের হয়ে ওদের দেখে ফেললো। এই তোমাদের আমাদের ঘরে আড়ি পাচ্ছ কেন? উর্মির কথায় ছোট চাচা আর ছোট চাচির তর্ক থেমে গেল। তারা মাথা ঘুরে তাকালো। খুবই বিব্রতকর পরিস্থিতি। নীলে আমতা আমতা করে বললো, আড়ি পাতবো কেন? তোকে নিতে এসেছে, মনে নেই কালকেই বলছিলাম ছোট বাবির ঘরে যেতে হবে? উর্মি বলল, আমি এখন ছোট বাবির ঘরে যাচ্ছি, চলো একসাথে যাই। তানজু আর নীলি সমন্বয় স্বরে বলল, চল। তিনজনে খুব উৎসাহ নিয়ে 2 তলায় উঠেছে। দীপ্তির ঘরের দরজা আটকানো। তারা দক্ষিণ পাশে অরণির ঘরের সামনে এলো। যথারীতি অবাক, কারণ ঘর তালা দাও। আশ্চর্য, ছোট ভাই আর ভাবি কেউ কি বাসায় নেই? রাফাত গতকাল ভেবেছিল অরণিকে কিছুদিন বাপের বাড়িতে দিয়ে রেখে আসবে, কিন্তু বাড়ির মানুষজনের এই কথা জানলে কেউ না কেউ বাধা দিত। তাই রাফাত বুদ্ধি করে কাউকে কিছু না বলে সকাল সকাল বের হয়ে গেছে অরণিকে নিয়ে। মাত্র 2 ঘন্টা রাস্তা, ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে বেশি সময় লাগলো না। অরণিকে বাড়ি পৌঁছে দিয়ে রাফাত অফিসে যেতে হবে। অরণি মায়ের সামনে রাফাতের শার্ট মুষ্টিয়ে ধরেছে। কিছুতে রাফাতকে যেতে দিবে না সে। রাফাত ইতস্তত করে বলল, দেখুন তো আন্টি, আমার কাজ আছে, অফিসে আজ যেতেই হবে। গত পরশু ছুটি নিয়েছি, কালকে হাফ ডে নিয়েছি, এত ঘন ঘন কি ছুটি নেওয়া যায়? শারমিন অরণিকে ধমক দিয়ে বললেন, সমস্যা কি তোর? একটা চড় মারবো, ছাড় ওকে। শারমিন জবরদস্তি অরণির হাত ছাড়িয়ে নিল। অরণির চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। রাফাত এত মায়া লাগলো, ইচ্ছে করলো সব ছেড়ে ছুড়ে সারাদিন অরণির সামনে বসে থাকে, কিন্তু চাইলে সব সম্ভব নয়, কাজ করতে হবে। শারমিন বলল, তুমি নাস্তা করছো বাবা? জি আন্টি, আমরা বের হয়ে দুজনে রেস্টুরেন্টে নাস্তা করে নিয়েছিলাম। ও আচ্ছা, যদি সময় পাও তাহলে রাতে আসো। আসবো আন্টি। তারপর রাফাত অরণির দিকে চেয়ে কোমর গলে বলল, বাই, চলে যাচ্ছি আমি। অরণি তাকালোই না, অভিমানের শক্ত চেহারা। শারমিন রেগে বলল, এই মেয়ে একটা পাগল, মানুষ কি কাজকর্ম না করে সারাদিন তোকে নিয়ে বসে থাকবে? এত সকালেও যে ছেলেটা এত দূর এসেছে তোকে নিয়ে, এটাই অনেক। এখন আবার উল্টো পথ ঘুরে অফিসে যাবে, কত কষ্ট। আর সে বসে বসে ঢং নিয়ে। অরণি রাগ দেখিয়ে ব্যাগটা হাতে নিয়ে রুমে চলে গেল। শারমিন অবাক হয়ে বলল, মেয়েটার কি হয়েছে, কথা না বলে কেন? আপাত নরম কণ্ঠে বলল, ওর মনটা খুব খারাপ আন্টি, এজন্য আপনার কাছে রেখে যাচ্ছে। ওকে ধমক টমক দিবেন না, একটু ভালো মতো কথা বলবেন, ওর সাথে গল্প করবেন। শারমিন চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে বলো তো বাবা? কেন মন খারাপ মেয়েটার? রাফাত মাথা নিচু করে বলল, অনেক কাহিনী, এখন বলার সময় নেই। আপনি অরুণের সাথে একটু কথা বলার চেষ্টা করুন। আপনি তো মা, হয়তো আমাদের কাছে ও যেটা বলতে পারছে না সেটা আপনার কাছে বলবে। আর না বলে সমস্যা নেই, ওর মনটা যেন ভালো হয়, তাই আপনার কাছে নিয়ে এসেছি। এখানে নিপাভাবে আছে, অথই আছে, ওদের সাথে মিলেমিশে থাকলে অরণ্যই ভালো লাগবে। শারমিনের দুশ্চিন্তা কমলো, তবু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে বাবা, তুমি সাবধানে যাও। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। রাফা চলে যেতেই শারমিন দরজা বন্ধ করে অরণ্যকে ঘরে নিয়ে গেল। না, অরণ্য তোমার জন্য থার্ড পার্ট। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।